ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে। এই জিনিসটা এই মুহূর্তে খুবই দরকার ছিল। আমিও চাই যে ইটস টাইম টু অ্যাকশন। আর গুনে গুনে মাত্র 2 দিন এর জন্য অনুমতি দিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার আছে। রাইজিং গ্যাংস্টার কান্ট্রি হচ্ছে যেটা দরকার, কারণ মাইরের উপর ওষুধ নাই, এই থিওরি এখন থেকে আনতে হবে। আসলে কিন্তু বানাই ফেলছে, খেলাটা কিন্তু এটাই, আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে। রাজধানী মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। দেয় গণধোলাই। উনার যে খাট ঘরের মধ্যে সেগুন কাঠ, তাই না, ওই খাটে ঘুমায়, কোটি টাকার খাটে ঘুমায়, আর জেলখানায় ফ্লোরে হয়তোবা জাজিন কিছু একটা দিতে পারে না, দেয় নাই। দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। কিন্তু কোথায় আছেন তিনি? তারা এখন বাকি দায়িত্ব হলো আপনাদের খবর দেওয়া দরকার। আমি খবর দিয়ে দিছি যে হযরত ওবায়দুল কাদের বাংলাদেশ আছে। এখন বাংলাদেশের জনগণ কি করবে না করবেন এটা বাংলাদেশের জনগণের হাতেই ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগের জন্য আর চূড়ান্ত একটা বিগ ব্লাউ এবং শেষ হয়ে গেল আওয়ামী লীগের জন্য। আমি সরকারকে ধন্যবাদ দেই যারা এটা, যার মাথা থেকে আমি মনে করি এটা ডক্টর ইউনূসের মাথা থেকে আসছে। এর মধ্যে আরো সুসংবাদ আছে, আমরা ভুলে গেলেই হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভুলে নাই। তাহলে কি বলবো না ডক্টর ইউনূস দেখাই দিল? 100 বার বলবো। তার ভাগ্য আছে, তার চেষ্টা আছে। খুব দ্রুতই উচ্চগতি সম্পন্ন বুলেট ট্রেন চালু হতে যাচ্ছে বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের উন্নয়নে নতুনভাবে কাজ শুরু করে দিয়েছে। হাতে নিয়েছে নতুন নতুন মেগা প্রকল্প, যা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। অবশেষে কিন্তু ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছে এমনটা জানিয়েছে গণমাধ্যমে। সেই সাথে সাথে কিন্তু সেনাপ্রধান ভয়ঙ্কর এক চাল খাটিয়ে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করেছে। আজকের এই ভিডিওটি খুবই চমৎকার এবং চাঞ্চল্যকর হতে চলেছে। আশা রাখবো সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আকাশ সাহেবকে নিয়ে আলোচনা করবো একটুখানি, যে উনি এদিক সেদিক যেতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ছেড়ে উনি যেতে পারবেন না, যাওয়ার কোনো রাস্তা নাই। আচ্ছা, একটু ব্যাখ্যা দেই। উনি 25 তারিখে ভাষণ দিলেন, 27 তারিখে জাতিসংঘের মহাসচিব একটা বক্তব্য রাখলেন। সেই বক্তব্যের সারমর্ম হলো যে আমরা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আছি এবং বাংলাদেশ বর্তমান সরকার অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার করবে সেই বিচারের সাথে আমরা আছি। এবং বক্তব্যের শেষের দিকে একটা সুন্দর কথা বলছে যে বাংলাদেশের আর্মিরা জাতিসংঘের শান্তি বাহিনীতে খুবই ভালো কাজ করতেছে, সুনামের সহকারে কাজ করতেছে। এই কথাটা কেন বললো? এই কথাটা বলার পিছনে কারণ ওই যে 25 তারিখে যে বক্তব্য রাখলো ওয়াকার সাহেব, ওনাকে আবার মনে করাইয়া দিল যে ওনার বাহিনী আমার জাতিসংঘেতে ভালো কাজ করতেছে, তার মানে ভালো কাজ করতে দেন সুনামের সহকারে। আর আমরা বাংলাদেশ সরকারের সাথে আছি এবং বাংলাদেশ সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে বিচারটা করতে চাচ্ছে এই বিচারের সহায়তা করব আমরা। এই বক্তব্যটা উনি কবে দিচ্ছেন? 27শে ফেব্রুয়ারি, মানে 25শে ফেব্রুয়ারি ওয়াকার সাহেবের বক্তব্যের 2 দিন পর। এর মধ্যে আরো সুসংবাদ আছে। জাতিসংঘের স্থানীয় যে দপ্তর আছে সে দপ্তর থেকে 2 জন গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করছেন। এর মধ্যে একজনের নাম উমা খান, আরেকজনের নাম আমি জানি না। এই 2 জন দেখা করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেকগুলো পয়েন্টের মধ্যে মানে বিচারের এর মধ্যে আরেকটা হত্যাকাণ্ড তুলে আনছে, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার। তারপর বিডিআর হত্যাকাণ্ড, যেটাকে বলা হয় বিডিআর বিদ্রোহ, কিন্তু এটা বিডিআর হত্যাকাণ্ড বিচারের অধীন আছে। তৃতীয় কোনটা? হেফাজতে ইসলামের শাপলা চত্বরের হত্যাকাণ্ড। সেই ভয়াবহ রাত, কি যে ভয়াবহ রাত! সমস্ত টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল, কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল, সারা রাত গুলি চলছে। বাইরে থেকে আসছিল সবাই, বাইরে থেকে লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসার। কমলমতি জানেন, বয়স কম, এরাও ছিল, বয়স্ক মানুষও ছিল, সবাই দিশাহারা। কারণ এই শাপলা চত্বর তো তাদের অচেনা জায়গা ভাই, আশেপাশে তো বাসা বাড়ি নাই, সব অফিস আদালত। কে কোন দিকে যাবে রাস্তা চিনতেছিল না, অন্ধকারের মধ্যে গুলি চলতেছিল, সমস্ত টেলিভিশন চ্যানেল ছড়াইয়া দেওয়া হয়েছিল। সকালবেলা ফায়ার ব্রিগেড দিয়ে সেই রাস্তাগুলা ধোয়া হয়েছিল। রাস্তাতে কি ধুইছিল ভাই? রক্ত ধুইছিল। আবার সংসদে যায় শেখ হাসিনা বলছিল ওরা গায়ে রং মাইকা নাকি শুয়া ছিল মিডিয়াকে দেখাইবার জন্য। এটা কোনো কথা? যাই হোক, এই 3টা হত্যাকাণ্ড আমরা জানি। 4 নম্বর হত্যাকাণ্ড আছে ভাই, আমরা ভুলে গেলেই হবে না।
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভুলে নাই 2013 সালে, হ্যাঁ খুব সম্ভব 13 সালে, আমার সব মনে থাকে না, একটু মেমোরি শর্ট, ক্ষমা করবেন। 2013 সালে মৌলানা সাইদি হুজুর মারা যাওয়ার পর রাস্তায় জনগণ নেমে আসছিল, মনে আছে আপনাদের? অনেকে বললেন ভাই জনগণ কোথায়? ওনারা তো হলো গিয়া ওই যে দাড়ি টুপিওয়ালা। ভাই ওনারা কি জনগণ না? এই দেশের মানুষ না? হ্যাঁ ওনারাও জনগণ। ওনারা নেমে আসছিল, তখন কিন্তু একটা হত্যাকাণ্ড চলছে, নিষ্ঠুর বর্বরতা চলছে পুলিশের। কতজন মারা গেছে জানি না, শোনা যায় প্রায় 130-140 জনের নাম, সত্য মিথ্যা জানি না, কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। এই যে জাতিসংঘের আমাদের আঞ্চলিক দপ্তর থেকে যে 2 জন গেছিল, এর মধ্যে একজন উমা খান, ওনাকে স্পষ্ট ভাষায় বলছে যে এই হত্যাকাণ্ডেরও বিচার হইতে হবে, এটাও বিচারের অধীনে আনতে হবে। তার মানে কি 4টা হত্যাকাণ্ডের বিচার হবে। হ্যাঁ 4টা হত্যাকাণ্ডের বিচার হইতেই হবে। গত 53 বছর সঠিক বিচার হয় নাই বলেই আজকে এই দেশটার ভাগ্যে এই দুরবস্থা। সঠিক বিচার যদি হইতো এই দুরবস্থা হইতো না। এখনই সময়, যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল। আমাদের বাংলাদেশের জন্য এখনই সকাল। আমাদের ঘুম ভাঙছে, আমরা বিচার করতে চাই। নির্বাচন হবে কি হবে না এটা আমাদের জনগণের মাথা ব্যথা না। নির্বাচন দিয়ে আমরা কি করব? এই যে বিচারের কথা বললো, তার মানে কি এই বিচার কবে হবে? শুধু কি আলোচনা? নো, আলোচনা না। 13ই মার্চে মহাসচিব, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসতেছে। হ্যাঁ উনি অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থাটা কি সমস্ত কিছু স্বচক্ষে দেখবেন। আবার আয়না ঘরে যাওয়ারও কথা শুনতেছি, আয়না ঘরেও যাবেন। এবং ওই যে রোহিঙ্গা কক্সবাজার, ওইখানেও যাওয়ার কথা শুনছি। তার মানে কি ওনার আশাটা কি ইঙ্গিত দেয়? এই যে ওয়াকার সাহেবের ভাষণের পর 25 তারিখে ওয়াকার সাহেব ভাষণ দিল, জাতিসংঘের মহাসচিব কথা বললেন, মুখ খুললেন কয় তারিখে? 27 তারিখে। মানে ওয়াকার সাহেবের বক্তব্যের 2 দিন পর জাতিসংঘের মহাসচিবের ভাষণে আমরা বুঝলাম বাংলাদেশের সাথে উনি আছেন এবং বাংলাদেশের বিচার প্রক্রিয়াকে উনি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। এবং ওনারই আঞ্চলিক দপ্তরের 2 জন দেখা করার পর কি জানা গেল? বিচার 3টা না 4টা বিচার হবে। এবং এই 4টা হত্যাকাণ্ডের মূল আসামি কিন্তু একজন। এই একজনের বিচার যদি হয়ে যায় ভাই, এই দেশ সোনার বাংলা হবে। আর এই একজনের বিচার দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করেন, অন্তত আর 7 থেকে 8 সপ্তাহ, দেড় মাস অপেক্ষা করেন। দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। কিন্তু কোথায় আছেন তিনি? সরকারকে পালাতে বলে, পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফখরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না, মুসলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে। 7 বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। 5 আগস্টের ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে সাথে গা ঢাকা দিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরাও। অনেকে গ্রেপ্তার হয়েছেন। জুলাই গণহত্যার অভিযোগে তাদের বিচার এখন আদালতে চলমান। তবে শুরু থেকে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির অন্যান্য পলাতক নেতাকর্মীদের অবস্থান সামনে আসলেও ওবায়দুল কাদের অন্তরালেই রয়েছেন। সরকার পতনের পর কেউ কেউ দাবি করেছেন তিনি 5 আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন। কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কিছু সূত্র বলছে তিনি গণ অভ্যুত্থানের পরও 3 মাস 5 দিন দেশেই ছিলেন। নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন তিনি। পোস্টে ইলিয়াস লেখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ছিল ভুয়া। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি, বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হচ্ছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলা হয় জটিলতা এড়াতে দিল্লিতেই থাকতে পারেন ওবায়দুল কাদের। কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি।
গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে দলটির প্রধান পতিত স্বৈরশাসক শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। ফলে কার্যত ভারতে বসে আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। সক্রিয় রাজনীতিতে ফিরতে এখন দেশের অভ্যন্তরে থেকে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন সেসব আওয়ামী লীগের নেতারা। বুলেট ট্রেন এখন আর বাংলাদেশের জন্য স্বপ্ন নয়, খুব দ্রুতই উচ্চগতি সম্পন্ন বুলেট ট্রেন চালু হতে যাচ্ছে বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উন্নয়নে নতুনভাবে কাজ শুরু করে দিয়েছে। হাতে নিয়েছে নতুন নতুন মেগা প্রকল্প, যা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে। যেসব মেগা প্রকল্প নিয়ে নতুন সরকার কাজ শুরু করতে যাচ্ছে, বুলেট ট্রেন তার মধ্যে অন্যতম। বাংলাদেশে বুলেট ট্রেন চালু হয়ে গেলে এদেশের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাবে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে মাত্র 20 মিনিটে। কয়েক বছর আগে বাংলাদেশে বুলেট ট্রেন চালু করার প্রস্তুতি যাচাই করে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ বাস্তবায়ন হবে আর কী কী সুবিধা পাওয়া যাবে, আসুন এক নজরে তা জেনে নেই। বুলেট ট্রেন উচ্চগতি সম্পন্ন এক ধরনের আলফা এক্স প্রযুক্তির বিদ্যুৎ চালিত ট্রেন। এই ট্রেনের সাধারণ গতি কমপক্ষে 350 থেকে 400 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। বিশ্বের সর্বপ্রথম বুলেট ট্রেনটি হচ্ছে জাপানের শিনকানসেন ট্রেন। 1964 সালের 1 অক্টোবরে এই ট্রেনের যাত্রা শুরু হয় এবং সে সময় ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় 320 কিলোমিটার পার আওয়ার। সাধারণত যেসব ট্রেন 250 কিলোমিটার গতিতে ছুটে যায় বা এর চেয়ে বেশি গতিতে ছুটে যায়, তারাই দ্রুতগতির ট্রেন বা বুলেট ট্রেন নামে পরিচিতি লাভ করে। এগুলোকে অনেক সময় ম্যাগনেট ট্রেনও বলা হয়। এই ট্রেনগুলো চুম্বকের সাহায্যে রেলের উপরে ভেসে যাতায়াত করে। এই ভেসে থাকার কারণে রেলের সাথে ট্রেনের চাকার ঘর্ষণ কমে যায়। ঘর্ষণ কমার ফলে অনেক দ্রুতগতিতে একটি ট্রেন চলতে পারে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেন এখন চীনের অধীনে, কিন্তু সবচেয়ে সফল এবং অর্থনৈতিকভাবে মোটামুটি সফল বলা যায় জাপানের বিখ্যাত বুলেট ট্রেন শিনকানকে। প্রায় 53 বছর ধরে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে ট্রেনটি। পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে বুলেট ট্রেনের পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ সরকার। বলা হয়েছিল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা এবং চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপের আদলে হবে 5টি স্টেশন। প্রতিটি স্টেশন ঘিরে হবে মাল্টিমডার্ন ট্রানজিট হাব। পাহাড়তলি থেকে কক্সবাজার পর্যন্ত কোনো স্টেশন থাকবে না। কক্সবাজারে হবে সবচেয়ে আধুনিক স্টেশন। বাংলাদেশের বুলেট ট্রেনের প্রয়োজন আছে কিনা তা নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল। বুলেট ট্রেন অনেক উচ্চগতির হবার কারণে এর পুরোটা লাইন হবে উড়াল পথে এবং এটি বিদ্যুতের সাহায্যে চলাচল করবে। আর এই প্রজেক্ট 2027 সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। হাই স্পিড রেলওয়ে পরিচালনার যুগে প্রবেশ করার কথা ছিল বাংলাদেশের, যা সেকেন্ড স্টেজ। অথচ বাংলাদেশের রেল চলাচল এখনও ফার্স্ট স্টেজে পৌঁছাতে পারেনি। সঙ্গত কারণে ঢাকা থেকে চট্টগ্রামে 20 মিনিটে বুলেট ট্রেন চালানোর যে স্বপ্ন রেল কর্তৃপক্ষ দেশবাসীকে দেখিয়েছিল, তা অধরাই থেকে গিয়েছে। এই মেগা প্রকল্প স্থগিত হওয়ার নৈপথ্যে অনুসন্ধানে জানা যায়, সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নের পর প্রকল্প থেকে সরে গিয়েছে রেলপথ মন্ত্রণালয়। অথচ বুলেট ট্রেনের সমীক্ষার বিপরীতে প্রায় 120 কোটি টাকা ব্যয় করেছিল বিগত শেখ হাসিনা সরকার। প্রিয় দর্শক, বন্ধ হয়ে যাওয়া বুলেট ট্রেন প্রকল্প নিয়ে আশার আলো দেখিয়েছে বর্তমান ডক্টর ইউনূসের সরকার। বুলেট ট্রেন নিয়ে নতুন সরকার নতুনভাবে ভাবছে। যানজটের কারণে বাংলাদেশের মানুষের চলাচলের গতি অনেক কম, যা পুরো বিশ্ব থেকে বাংলাদেশকে পিছিয়ে রেখেছে। আর এ কারণেই বাংলাদেশে বুলেট ট্রেন চালু করার প্রথম অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রামে যাবে বুলেট ট্রেন এবং পরবর্তীতে তা সম্প্রসারণ করে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত করা হবে। আর এতে করে হাই স্পিডের রেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। বুলেট ট্রেন চালু হলে আপনি খুশি হবেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তুমি হাঁটবা পাতায় পাতায় আর আমি হাঁটবো শিরায় শিরায়। কুমিল্লার একটা প্রবাদ আছে, নিশ্চয়ই এটার সাথে সবাই পরিচিত আছেন। কথা বলছি যে আওয়ামী লীগের আত্মগোপনে চলে যাওয়া অনেক মামলার আসামিরা, এদেরকে ধরার জন্য ডক্টর ইউনূস সরকার একটা নতুন পরিকল্পনা নিয়েছে। ডেভিল হান্টে যেগুলো প্রকাশ্যে আছে, ডেভিল হান্ট আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে, আর 2-1% হয়তো অন্যান্য অপরাধীরা এখানে কানেক্ট হচ্ছেন। বাট যারা আত্মগোপনে চলে গেছেন, যাদের বিরুদ্ধে ভুয়া মামলা হোক সঠিক মামলা হোক, অনেক মামলা হয়ে গেছে, তাদেরকে ধরার জন্য নতুন এক পদ্ধতি অ্যাপ্লাই করেছে সরকার। তবে এখন বর্তমানে দেশের যে অরাজক পরিস্থিতি, সরকার মনে করছে এটার পেছনে আওয়ামী লীগ দায়ী। অর্থ, পেশি শক্তি, ষড়যন্ত্র, পরিকল্পনা আর এগুলাকে ইমপ্লিমেন্ট অথবা বাস্তবায়ন করার জন্য আরেকটা সেক্টর কাজ করে যাচ্ছে। সো প্ল্যানারদেরকে অথবা যারা এখানে ইনভেস্টর আছেন অথবা যারা মূল মাথাগুলো আছেন, গণহারে সবাইকে এবার গ্রেপ্তারের জন্য আপনার যে টোপ ফেলছে সেটা আদালতে কেমনে? গতকালকে এক ঘটনা ঘটছে পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন মাঠে নেমেছে। আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা 16টা নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন কারণের মধ্যে, সম্ভবত এইটাও একটা নিনজা টেকনিক। গতকাল দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে আপনার পিরোজপুরের পুলিশ। এসপি সাহেব বলছেন যে গ্রেপ্তারকৃতরা হচ্ছে পিরোজপুর জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌশলী শহীদুল খান পান্না, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
শেখ ফিরোজ আহমেদ, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান। পুলিশ বলছে যে আসামিরা প্রথমে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল, আগাম জামিন। এরপরে তাদের যত হাজিরা দিতে হবে সেজন্য দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরার জন্য আসেন। আর পুলিশের কাছে আদালত সূত্রে হোক যেমনি হোক তথ্য ছিল, এজন্য তারা সেখানে অপেক্ষমান ছিলেন যে কখন তারা আসবে। এই সময় হাজিরা দিয়া যখন তারা বের হইতে গেছে, তো যেই মামলাটায় জামিন নিতে আসছে এটা জামিন হয়েছে, কিন্তু একজনের নামে তো একটা মামলা না, এই মুহূর্তে 2, 4, 10টা অথবা কারো নামে শতাধিক মামলাও হয়ে গেছে। এখন একটাতে না জামিন নিচ্ছেন, বাকিগুলা হ্যাঁ ওইগুলা অ্যারেস্টের জন্য এনাফ। আদালতের গেট থেকেই তাদেরকে গ্রেপ্তার করে তুলে নিয়েছে পুলিশ, এবং বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আদালত প্রাঙ্গণ থেকে 5 জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন ছিল এবং বাকি 4 জন একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট আসামি ছিল। আমরা যতদূর বুঝতে পারছি এই মুহূর্তে আগামী নির্বাচনকে কেন্দ্র করে হোক, আওয়ামী লীগের ধরেন অনুশোচনা নাই যে মেন্টালিটিটা থেকে অ্যাটাকিং ভূমিকার যে পোস্ট অথবা বিভিন্ন বার্তা, এগুলাকে সরকার কিন্তু আমলে নিচ্ছে। ইভেন টোটাল এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকার মনে মনে বিশ্বাস করছে আওয়ামী লীগ করছে। সুতরাং আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা যেই জায়গায় আছে, কোথাও না কোথাও 95% নেতাকর্মী এখন মামলা অথবা ডেভিল হ্যান্ড অথবা XYZ এর মাধ্যমে সরকারদেরকে ক্যাপটাইট করবে। আওয়ামী লীগ হাঁটতেছে আপাতত ডালে ডালে, আর সরকার শিরায় শিরা। আমাদের পুলিশ বাহিনীর কিন্তু বুদ্ধি আছে, কম নাই, বিষয়টা বুদ্ধি আছে, জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করার সমস্যা। সে কি আদৌ কোনো সরকার আছে? এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল, যখন এই সরকারের অথরিটি তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরও বেশি দেখানোর কথা ছিল, সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে। এবং এই প্রশ্ন তৈরি করার, এই প্রশ্ন জিজ্ঞেস করার পরিস্থিতি তারাই তৈরি করে দিচ্ছেন যে বাংলাদেশে কি আদৌ সরকার আছে। এই ঢাকা শহরে গুলশানের মতো অভিজাত এলাকায় গতকাল রাতে যা হয়েছে, মবের যে তাণ্ডব হয়েছে, এটার পর বাংলাদেশকে আসলে মবের মুলুক যদি কেউ বলে খুব অত্যুক্তি হয় না। আমরা নিশ্চয়ই দেখেছি জনাব HT ইমাম, আওয়ামী লীগের অত্যন্ত পাওয়ারফুল শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, তার সন্তান, তার ছেলে তানভীর ইমাম সম্ভবত তার নাম, তার বাড়ি মনে করে, কারণ আমি পরবর্তীতে রিপোর্ট পড়তে গিয়ে দেখলাম যেটা আদৌ তার বাড়ি নন এবং উনি সেখানে থাকেন না। ইনফ্যাক্ট তার বাড়ি হলেও বাকি, যেভাবে ঘোষণা দিয়ে অন ক্যামেরা কথা বলে তাণ্ডব চালানো হয়েছে, তারপর বাংলাদেশে আদৌ আর সরকার আছে কিনা এই প্রশ্ন আসতেই পারে। আমি জানি না সরকারের মনে কি আছে, এবং প্রায় আমার ইদানিং মনে হয় কোনো একটা চক্রান্ত হচ্ছে যার সাথে ইভেন সরকারও জড়িত কিনা, সরকারের অন্তত একটা অংশ। আমি একটা রিপোর্ট পড়ি, বিডি নিউজ খুব বিস্তারিত একটা রিপোর্ট করেছে। সেখানে এরকমভাবে লেখা আছে, রাজধানীর অভিজাত এলাকায় গুলশানের এক বাড়িতে তল্লাশির নামে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েছে একদল ব্যক্তি, যাদের দাবি ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত HT ইমামের ছেলে তানভীর ইমামের। ওই বাড়িতে অবৈধ অস্ত্র ছাত্র জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে, এমন অভিযোগের ভিত্তিতে সেখানে তল্লাশি করার কথা বলেছেন তারা। এবং যখন তারা তল্লাশি করার আগে ঘিরে রাখছেন, অনেক মিডিয়াতে নিউজ এসছে ছাত্র জনতা ঘিরে রেখেছে। মানে ছাত্র জনতার নাম দিয়ে যে কেউ যে কোনো কিছু এখন বাংলাদেশে করে ফেলার ক্ষমতা রাখেন, নিশ্চয়ই রাখেন। আমাকে বা অন্য কাউকে তাদের পছন্দ যদি না হয় কখনো, ছাত্র জনতা নাম দিয়ে বলছি, যে কেউ তার উপরে যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারেন। পরিস্থিতি এখন সেদিকে আছে। এবং দেয়ার আর সাম পিপল, এদেরকে মব বলতেও তাদের গায়ে লাগে, তারা প্রতিবাদ করেন, এরা বিপ্লবী সোকল্ড। বাংলাদেশে বিপ্লব হয়ই নাই, কিন্তু তাদেরকে বিপ্লবী এবং তাদেরকে বিপ্লবী বলে যে কোনো কিছু করার সার্টিফিকেট দেওয়া কিছু লোকজন আছে, তাদের প্রশ্রয়ই এগুলো হয়। ইনডিরেক্ট, কাউকে হয়তো ডিরেক্টলি দেন, কাউকে ইনডিরেক্টলি দেন, কারণ মবকে বিপ্লবী বলতে হবে, এই ন্যারেটিভ আছে বাজারে। এখানে মজার ব্যাপার হচ্ছে এটা যে গুলশান থানার পরিদর্শক মুখলেসুর রহমান বলছেন যে এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি, যার সঙ্গে 20-25 বছর আগেই তানভীর ইমামের ছাড়াছাড়ি হয়ে যায় বলে শুনেছি। বাড়িতে টাকা অস্ত্র আছে অভিযোগ করে কিছু আজকে ছাত্র পরিচয় কিছু মানুষ মিছিল নিয়ে ঢুকে পড়ে। আমরা ধারণা করছি এর সাথে কিছু অছাত্রও ছিল। মানে পুলিশের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ছাত্র না অছাত্র এটাও একটা ফ্যাক্টর। মানে বাংলাদেশ এখন কোন জায়গায় চলে গেছে। তাহলে ছাত্র নাম দিয়ে যে কোনো কিছু করা যাবে, অছাত্র হলে সমস্যা আছে, অন্তত পুলিশের ইন্সপেক্টরের ভাষ্যে তাই মনে হচ্ছে। আসার পর আবার তারা যাওয়ার পর, মানে তারা যখন ওখানে পৌঁছেন পুলিশ, তখন তারা মিছিল করতে করতে বেরিয়ে যায় সবার চোখের সামনে। কয়েকটা মিডিয়াতে চেহারা দেখা গেছে এবং একটা মিডিয়াতে এক ভদ্রলোক দীর্ঘ সময় কথা বলেছেন। তিনি কেন গেছেন, তিনি কি করছেন, কি করবেন, সব কিছু সবিস্তারে বয়ান করেছেন মিডিয়ার সামনে। যত জানা যায় মিডিয়াকে তারা জানিয়েছিলেন। তারপরে বলা হচ্ছে বাড়ির সামনে লোকজন 12টার দিকে জাতীয়তাবাদী কেন্দ্রীয় চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের নেতৃত্বে জড়ো হয়ে তারা দাবি করতে থাকেন। মানে জাতীয়তাবাদী ধরানো করা হচ্ছে বিএনপির সাথে কোনোভাবে সম্পৃক্ত, কিন্তু কেন্দ্রীয় চালক দল। আমি আশা করি বিএনপি এই ভদ্রলোকের ব্যাপারে খুব তড়িৎ ব্যবস্থা নেবে। তিনি বলছেন
ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সেখানে বিপুল অস্ত্র ঢুকিয়ে রাখা হয়েছে এমন তথ্য পাওয়ার কথা বলা হচ্ছে। ফেসবুকে তারা দেখা হচ্ছে আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে। সেখানে ঢুকে পড়া এক তরুণ নিজকে শাকিল আহমেদ পরিচয় দিয়ে বলেন তারা স্থানীয় বাসিন্দা। ওই বাড়িতে তানভীর ইমামের মেয়ে আছে যার বিরুদ্ধে মামলা হয়েছে এমন খবর তাদের কাছে ছিল। বাড়িতে অনেক অবৈধ জিনিসপত্র ছিল বলে তাদের কাছে অভিযোগ ইত্যাদি ইত্যাদি। এবং তারা জানিয়েছেন তারা পুলিশকেও আমি অন রেকর্ড একজনকে কথা বলতে দেখেছি যে তারা পুলিশকেও জানিয়েছেন পুলিশ নাকি বলেছে তারা এখানে আসবে না বা আসার ব্যাপারে তাদের কিছুটা দেরি বা গড়িমসি দেখে তারা ঢুকে পড়ছেন। মানে খেয়াল করি বাংলাদেশ ঠিক এখন কোন জায়গায় আছে, কোন জায়গায় যাচ্ছে। পুলিশকে জানানোর প্রয়োজন। সাংবাদিক জিজ্ঞেস করছিলেন তাকে, এটি স্বাভাবিক ছিল। যেহেতু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না তাই আমরা ঢুকে পড়ে এখানে তছনছ করে ফেলেছি, ভেঙে চুরে ফেলেছি। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, ধরে নিলাম এটা তানভীর ইমামের বাড়ি এবং আমরা এর মধ্যে পত্রিকায় নিউজ আসতে দেখেছি যে তানভীর ইমাম এবং তার স্ত্রী এবং কন্যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। এদের বিভৎস দুর্নীতি আছে। উনি তথাকথিত আওয়ামী লীগের সময়কার তথাকথিত সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগের এই লেভেলের লোক বিভৎস দুর্নীতিবাজ এবং আরও অনেক ক্রাইমের সাথে জড়িত না এটা আমরা মনেই করি না, তারা সব কিছুর সাথে জড়িত। সুতরাং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সুবিচার হলেও তাদের বড় বড় শাস্তি হবে এটাই আমরা ধারণা করতে পারি প্রাথমিকভাবে। তারপরও যদি এটা তার বাড়িও হয়ে থাকতো, তার বাড়িতে পুলিশ যদি আসতে নাও চাইতো, তাদের কাছে এসব গোপন খবর থাকার পরও এসব লোকজন গিয়ে ছাত্র জনতা নাম দিয়ে এসব করার অধিকার কি রাখে? মজার ব্যাপার, পুলিশকে জানা হচ্ছে মিডিয়া আছে, মিডিয়া লাইভ করছে, পুলিশ গেছে, এরপর সেনাবাহিনীও গেছে, তাদের সামনে দিয়ে লোকজন বেরিয়ে যায় যারা এই তাণ্ডব ঘটিয়েছে। একজন মানুষকেও তো গ্রেফতার করা হয় নাই, একজন মানুষকেও না। মানে আমি জানি না সরকারের মনে আসলে কি আছে। আমি গতকালই একটা টক শোতে অ্যাঙ্কার আমাকে এই প্রশ্নটা করছিলেন যে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না। গতকাল এখানে কি অনেক বেশি মানুষ ছিল, বা এটা কখনো কখনো মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের ধর্মীয় সেন্সিটিভিটি আছে বলে সরকার মনে করে, যেমন মাজারে হামলার ক্ষেত্রে সেটা সরকার এইটাকে গুরুত্ব দেখাতে গিয়ে সরকার এক ধরনের গড়িমসি করছে। যদিও একটা সরকার যদি এসব ক্ষেত্রে ব্যবস্থা নেয় না নিয়ে থাকে, সে সরকারই থাকে না, সে সরকারই থাকে না। একজন না 100 জন মানুষের অধিকার সেটা প্রশ্নই নেই। একটা রাষ্ট্রের, একটা সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা। কিন্তু এখানে তো এমন কোনো বিষয়ও ছিল না। নাকি এখানে এইচ.টি. ইমামের ছেলের বাড়ি, এটা যদি অন্যায়ভাবে কেউ ভাঙচুর করতে আসে সেটা ঠেকাতে গেলেও সরকার ভয় করছে মব আরও বিভিন্ন জায়গায় তৈরি হবে এবং সরকার বিপদে পড়বে। তাহলে সরকার থাকছে কেন? আসলে সরকার থাকছে কেন? এবং আবারও বলছি স্পষ্টভাবে যে কেউ প্রচুর ফুটেজ পাওয়া যাচ্ছে, আপনারা দেখুন, বুক ফুলিয়ে দাঁড়িয়ে মিডিয়ার সামনে কথা বলছে, তারা কেন এগুলো করছে। শুরুর দিকে একটা কথা বলেছিলাম, ইদানিং এখন আরেক ফেনোমেনন তৈরি হয়েছে। দেয়ার আর সাম পাবলিক ইন্টেলেকচুয়ালস যারা মব শব্দটা আর পছন্দ করছে না। শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় যারা মাঠে দাঁড়িয়েছেন তাদেরকে আওয়ামী লীগের কিছু লোকজন যারা পতিত স্বৈরাচারের হালুয়া রুটির ভাগ পেয়েছেন তারা মব বলতে চান। আমরা কোনোভাবেই সেটা মব বলি না, তারা অভ্যুত্থানকারী। কেউ কেউ, যেটাকে আমি সঠিক মনে করি না, কেউ কেউ তাদেরকে বিপ্লবীও বলেন, ফাইন। আর আমাকে কাকে মগ বলছি টলছি ওইসব শেখ হাসিনার বিরুদ্ধে ফাইটের আলাপ আমার সামনে আনবেন না প্লিজ, প্লিজ। একটু হয়তো অহংকারী শোনায়, তারপরও বলছি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা আমার কাছে এসে গল্প বললেন না। সেই সময় যে মানুষগুলো মব নন, যারা অভ্যুত্থানকারী, যে মানুষের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন, সেই মানুষও যদি কেউ কোনোদিন এইচ.টি. ইমামের বাড়িতে আমাদের তথাকথিত যে এদেরকে আমরা মানে মব বলার চেষ্টা করছি, মানে কেউ কেউ যাদেরকে বিপ্লবী বলছে, বিপ্লবীদেরকে তথাকথিতই মনে করি, তারা বিপ্লবী নন, আবারও বলছি। সো এই বিপ্লবীরাও যদি কেউ এসে, যারা সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার সময়, তারাও এসে কেউ যদি এই বাড়ি ভাঙতেন, এটাকে আমি মব বলতাম, আমি মব বলতাম, এটা মব। সুতরাং কোনো একদিন অভ্যুত্থান করেছি, বিপ্লব করেছি, তাদের ভাষায় যদি হয়েও থাকে, তিনি মব হয়ে উঠতে পারেন একটা পরিবর্তিত প্রেক্ষাপটে এবং পরিস্থিতিতে। এই মুহূর্তে আমাদের সরকার ক্ষমতায় আছে। শেখ হাসিনাকে খেদিয়ে আমরা ভারতে বিদায় করার পর আমাদের সরকার ক্ষমতায় আছে। আমাদের সরকারের ইনএফিসিয়েন্সি থাকতে পারে, কিন্তু কখনোই আমরা এই কাজগুলো করতে পারি না। এটা করা মানেই আসলে সরকারকে আন্ডারমাইন করা, এবং সরকার নিজেও হয়তো টের পাচ্ছে না। এসব ক্ষেত্রে নীরব থেকে সরকার আসলে তার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলছে। একটা রাষ্ট্রে এইরকম ঘটনা ঘটতে পারে না। 32 নম্বরের পর যখন একটার পর একটা 35টা জেলায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর হয়েছে, তখনও বলেছিলাম এটা সরকারের এক্সিস্টেন্সকেই প্রশ্নের মুখে ফেলে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি যে কেউ কেউ চাইছে তো দেশে সরকার নেই, সরকার এফেক্টিভ না, সরকারের লিস্ট কোনো অথরিটি নেই, এটা প্রমাণ করতে, সো দ্যাট এখানে অন্য একটা কিছু আনার চেষ্টা করা যায়, অন্য একটা কিছু আসতে বাধ্য করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার নিজেও কি তা চায়? যদি না চায়, সরকারের কোনো রকম কোনো পদক্ষেপ আমরা কেন দেখছি না? ছাত্র জনতা নাম দিয়ে, ওর নাম দিয়ে, সেই নাম দিয়ে যা তা করে ফেলা যায়, যা তা ঘটিয়ে ফেলা যায়, সরকার তো পদক্ষেপ নেয় না। এখানে ঢাকার বুকে গুলশানের মতো জায়গায়, এবং আমরা নিশ্চিত থাকতে পারি গুলশানের মতো জায়গায় যখন এই ঘটনা ঘটে, এটার একটা বেশি ইম্প্যাক্ট আছে। জায়গাগুলো আমরা চাই বা না চাই, এটা এক ধরনের বৈষম্যই বলবো, এগুলো অনেক বেশি প্রোটেক্টেড এরিয়া। এই জায়গাগুলোতে নজর সরকারের বেশি থাকে, কারণ বিভিন্ন এলিটস, বিশেষ করে
টাকার দিক থেকে, ব্যবসার দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে অনেক এলিটসের বাসস্থান এগুলো। সেই জায়গায় যখন এই ঘটনা ঘটতে পারে, ঘটানো যায়, তখন দেশের আইন শৃঙ্খলা এটা দেশের অন্য একটা দূরবর্তী জেলায় ঘটা বা ঢাকার কোনো একটা দূরবর্তী একটু পেরিফেরাল এরিয়াতে ঘটা ঘটনা চেয়ে অনেক বেশি গুরুত্ব রাখে। তাই ঘটেছে, তাই ঘটছে। এই প্রশ্ন আমাদের এখন আসলে করতে হবে। দেশকে আনস্টেবল অবস্থায় নিয়ে গিয়ে একটা ভিন্ন কিছু কি বহুবার বলেছি ঘটানোর ক্ষেত্রে কি সরকারেরও একটা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।